শীত শিবিরের আয়োজন আজ তার শুভ আরম্ভ হচ্ছে এই মুহূর্ত থেকে। ভারতীয় হোমিওপ্যাথিক সমাজে এই যে শীত শিবির চলে এর একটা আলাদা গরিমা থাকে। ভারতীয় হোমিওপ্যাথিক সমাজ যে আদর্শ হোমিওপ্যাথ নির্মাণের যে কার্যে ব্রতী আছেন সেই কার্যকে রূপরেখা দান করে এই শীত শিবির। শীত শিবিরে আমরা সারা বছর ধরেই কিছু না কিছু মেডিসিন, ফিলোসফি এবং অর্গানন, ক্রনিক ডিজিজ এইগুলো আলোচনা আমাদের চলতেই থাকে। কিন্তু তার মাঝখানে শীত শিবিরে আমরা সকলে একত্রিত হই, সকলে নিজেদের মনের ভাবও বিনিময় করি, তার সাথে আমাদের থ্রেড বিয়ার একটা ডিসকাশন চলে বিভিন্ন মেডিসিন। এবারে আমাদের থিম আছে মায়াজম। মায়াজমের বিভিন্ন আলোচনা হবে, মানে প্রত্যেকটি মায়াজম আমাদের আলোচনা হবে, তার সাথে সেই মায়াজমের রেসপেক্টিভ নজরগুলি আমরা এখানে আলোচনা হবে। সকলকে আমি সুস্বাগতম জানাচ্ছি আজকের অনুষ্ঠানে। আমরা সকলে একত্রিত হয়েছি, আপনাদের সকলকে অনেক অভিনন্দন, অনেক ধন্যবাদ। ভারতীয় হোমিওপ্যাথিক সমাজের সকলেই জানেন, কিন্তু তবু আরেকবার বলি, ভারতীয় হোমিওপ্যাথিক সমাজ সারা বছর ধরে যে প্রোগ্রামগুলি করে চলে তার মধ্যে অন্যতম হচ্ছে রাজ্য সম্মেলন, বিজয়া সম্মেলন, হ্যানিম্যান জয়ন্তী, শীত শিবির, কার্যকর্তা প্রশিক্ষণ বর্গ এবং ভারতীয় হোমিওপ্যাথিক সমাজের ডাক্তারদের দ্বারা একটি আমাদের সেবা কেন্দ্রও চলে। আজ মঞ্চে রয়েছেন আমাদের ভারতীয় হোমিওপ্যাথিক সমাজের সভাপতি মহাশয় ডক্টর সুকুমার মণ্ডল। আমি প্রণাম জানাই সুকুমার দাকে। ডক্টর সুকুমার মণ্ডল প্রথিতযশা হোমিওপ্যাথিক চিকিৎসক, সুদীর্ঘ জীবন অতিবাহিত করেছেন হোমিওপ্যাথির সেবায়। শুধু হোমিওপ্যাথি নয়, ভারতীয় দর্শন তথা শ্রীমদ্ ভগবদ গীতা এই বিষয়ে উনি যথেষ্ট প্রজ্ঞাবান আছেন। আমরা তার সুচিন্তিত মতামত এই ক্যাম্পের মাধ্যমে শুনব এবং আমরা নিজেদেরকে আরও সমৃদ্ধ করব। ডক্টর সুকুমার মণ্ডলের পাশেই রয়েছেন ভারতীয় হোমিওপ্যাথিক সমাজের সাধারণ সম্পাদক ডক্টর নির্ঝর অধিকারী। আন্তরিক অভিনন্দন জানাই ডক্টর অধিকারীকে। ভারতীয় হোমিওপ্যাথিক সমাজের সাধারণ সম্পাদকের দায়িত্বের সাথে সাথে সুদীর্ঘ জীবনে বিশুদ্ধ হোমিওপ্যাথিক মতে চিকিৎসা করে চলেছেন। ওনার অভিজ্ঞতাপূর্ণ জীবন এবং ভারতীয় পরম্পরার প্রতি শ্রদ্ধাশীল, ওনার কাছ থেকে আমরা ওনার সুচিন্তিত মতামত শুনবো এবং ওনার যে বিষয় রয়েছে সেই বিষয়ের আমরা সম্পূর্ণ নোট গ্রহণ করব, যাতে আমরা আমাদের ব্যক্তিগত জীবন এবং চিকিৎসক জীবনে সমৃদ্ধ হতে পারি। তার পাশে রয়েছেন ভারতীয় হোমিওপ্যাথিক সমাজের সহসভাপতি মহাশয় ডক্টর জয়দেব কুণ্ডু। ডক্টর কুণ্ডু বিভিন্ন সেবা প্রতিষ্ঠানের সাথে যুক্ত আছেন, সেবা কাজে নিজেকে ব্রতী রেখেছেন। ভারতীয় হোমিওপ্যাথিক সমাজের যে দায়িত্ব উনি পালন করছেন তার সাথে সাথে বিশুদ্ধ হোমিওপ্যাথিক মতে চিকিৎসাতে নিজের জীবন অতিবাহিত করেন। আজ আর শীত শিবিরের কথা আমরা করবো না, আমরা সোজা চলে যাব আমাদের বিষয় আছে। বিষয়ের আগে আমাদের সমবেত গীতে হবে, গীতের লিড ফলো হবে। গীত শুরু করবে হিমাংশু হালদার। হিমাংশু গানটা গাইবে, আমরা সবাই লিড ফলো করব। শুরু হচ্ছে সমবেত গীত। সত্যের ডাকে এসেছি পথে, তবে কেন নিচে ভয়? মার নামে মোরা নিয়েছি শপথ, মরণ করেছি জয়। সত্যের ডাকে এসেছি পথে, তবে কেন নিচে ভয়? মার নামে মোরা নিয়েছি শপথ, মরণ করেছি জয়। আপন হৃদয় নিঙারিয়া মোরা শোনিত করেছি দান, বিশ্বের মাঝে রেখে যেতে চাই জননীর সম্মান। মাতৃভক্ত বীর সুত মোরা দুর্বার দুর্জয়। মার নামে মোরা নিয়েছি শপথ, মরণ করেছি জয়। এখন আমাদের পূর্বদেরই বৌদ্ধি ডক্টর নির্ঝর অধিকারী। মহাত্মা অ্যানিম্যানের চরণে প্রণাম জানিয়ে ভারতীয় হোমিওপ্যাথিক সমাজের সভাপতি মাননীয় ডক্টর সুকুমার মণ্ডল, সহসভাপতি ডক্টর জয়দেব কুণ্ডু, ভারতীয় সমাজের অন্যান্য কার্যকর্তা বৃন্দ,
তো আজকে উইন্টার ক্যাম্পে আগত সকল শ্রদ্ধাবান হোমিওপ্যাথিক চিকিৎসক, ছাত্র সকলকে যথাযথ সম্মান জানিয়ে আজকের ক্যাম্পের শুভ সূচনা হিসেবে কিছু কথা আপনাদের সঙ্গে শেয়ার করব। দেখুন, এখন হোয়াটসঅ্যাপ, ইউটিউব, ফেসবুকের মতন ডিজিটাল যুগে আর আমরা ঘরে বসে সবকিছু রেডিমেড পেয়ে যাচ্ছি। কম পরিশ্রম, কম খরচ, বেশি লাভ। কে না ভালোবাসে বলুন? এখন ইউটিউবের দৌলাতে বিছনায় শুয়ে বসে রামকৃষ্ণ মিশনের মহারাজের প্রবচন শোনা যায়, আবার গোপাল দাসের মোটিভেশন স্পিচও শোনা যায়। তারপরেও ক্যাম্পে সশরীরে এসে এই শীতের সময় নানা সাংসারিক প্রতিকূলতাকে বুড়ো আঙুল দেখিয়ে দুরাত এখানে কাটানো, নানা কষ্টকে মানিয়ে নিয়ে হোমিওপ্যাথির পড়াশুনো আলোচনাতে নিজেকে নিয়োজিত করা, এটাতে কেমন যেন নিজেদের একটু বোকা বোকা মনে হচ্ছে না? ক্যাম্প শুরুর প্রথমেই আপনাদের জানিয়ে রাখি, যদি নিয়ম শৃঙ্খলা মেনে এই ক্যাম্পে পূর্ণ সময় থাকেন, তাহলে সারা জীবন এই ক্যাম্প আপনাদের স্মরণীয় হয়ে থাকবে। চিকিৎসা জীবনে আপনারা অবশ্যই কয়েক ধাপ এগিয়ে যাবেন, এ আমার দৃঢ় বিশ্বাস। দীর্ঘ 10-12 বছর এই ক্যাম্প করে আজকে আমি এই অনুভব করছি যে ক্যাম্প আমাকে কতখানি এগিয়ে দিয়েছে। আমরা পড়াশোনা করি, কিন্তু নিয়মিত লাগাতার একদম যে পড়াশোনার চর্চা 48 ঘন্টা আমরা করব, এই 48 ঘন্টা আমাদের জীবনে একটা মহা মূল্যবান সময় বলে আমার মনে হয়। তাই একদম শুরুতেই বলি, এই 48 ঘন্টা আপনারা এখানে নিজেদেরকে একাত্ম করে দিন। খুব খুব প্রয়োজন না হলে মনকে আর ফোনকে একটু শান্ত করে দিন। পড়াশুনো, হোমিও দর্শনের চর্চা আর যে গভীর থিম নিয়ে আমরা এবারে ক্যাম্প করেছি, সেই থিমে নিজেদেরকে ডুবিয়ে দিন। তারপরে আজকে ক্যাম্প শুরুতে যে কথা আমি বললাম, এই 48 ঘন্টা আমাদের কাছে মূল্যবান হয়ে দাঁড়াবে। ক্যাম্প শেষে আপনারা সেই ফিল নিজেরা করতে পারবেন। দেখুন, ভালো কাজে নিজেকে যুক্ত রাখবো, সর্বদা সত্য কথা বলবো, এই কথা আমরা অনেকেই জানি, বুঝি। বিশুদ্ধ হোমিওপ্যাথি যে একমাত্র পথ, এই কথাও অনেক চিকিৎসক বোঝেন, মন চায় সেই কথা শুনতে, কিন্তু নির্দেশ সংস্কার, পারিপার্শ্বিক চাপ সেই পথে আমাদের হাঁটতে দেয় না। হোমিওপ্যাথিক কলেজ থেকে পাশ করা অনেক ছাত্র বন্ধুকে আমরা দেখেছি, যারা এই শ্রদ্ধা নিয়ে চিকিৎসা করতে নেমেছিল, চিকিৎসা শুরু করেছিল, কিন্তু কিছুদিন, কয়েক মাস, কয়েক বছরের পরে তারা নীতিভ্রষ্ট হয়ে পড়লেন। পারিপার্শ্বিক চাপ এমনই জিনিস, সাংসারিক চাপ এমনই জিনিস, কিন্তু সেই পরিস্থিতিকেও নিজেকে আদর্শের সঙ্গে জুড়ে রাখা, আদর্শের সঙ্গে একাত্ম করে রাখা, এটার জন্য কিন্তু নিজেকে তৈরি করতে হয়। নিজেকে তৈরি না করতে পারলে কিন্তু এই আদর্শের সঙ্গে আদর্শকে আঁকড়ে ধরে সারা জীবন করে থাকা সহজ কথা নয়। ভারতীয় হোমিওপ্যাথিক সমাজ ঠিক এই কাজটাই করে চলেছে। দীর্ঘদিন ধরে ভারতীয় হোমিওপ্যাথিক সমাজ চাইছে যে আপনারা যেরকম হোমিওপ্যাথি দর্শনের, হোমিওপ্যাথি শাস্ত্রগুলো সম্বন্ধে পড়ুন, তার সাথে সাথে নিজের ডেভেলপমেন্ট নিয়ে খুব ভাবুন।
ভালো আধার যদি আমরা নিজেদেরকে না তৈরি করে করে উঠতে পারি, তাহলে কিন্তু কোনো অবস্থাতেই এত সূক্ষ্ম হোমিওপ্যাথিক দর্শন আমরা ধরে রাখতেই পারবেন না। যত দামি জিনিস তার আধারের কোয়ালিটি তত ভালো হওয়া উচিত। ভালো আধার ছাড়া কিন্তু দামি মূল্যবান জিনিসকে রক্ষা করা যায় না। তাই ভারতীয় হোমিওপ্যাথিক সমাজ বিশুদ্ধ হোমিওপ্যাথির আকর গ্রন্থগুলো পড়ার সাথে সাথে দুটো বিষয়কে সামনে নিয়ে আসে যে ভারতীয় ঐতিহ্য পরম্পরার প্রতি শ্রদ্ধা রেখে নিজের চরিত্র গঠন করো এবং তার সঙ্গে সেবা মনোভাব তৈরি করো। যদি প্রথম থেকেই চিকিৎসা জীবনে নেবেই আমরা শুধু অর্থের জন্যই দৌড়াই, শুধুমাত্র আর জীবনে পার্থিব লাভের জন্যই দৌড়াই, তাহলে কিন্তু এই আদর্শকে ধরে আর নিজের জীবনকে অতিবাহিত করা সহজ হবে না। ভারতীয় হোমিওপ্যাথি সমাজের এই যে প্রচেষ্টা, এই প্রচেষ্টাতে আমার সবসময় মনে হয় যে কোনো সময়সীমা নেই। যে সদ্য পাশ করে চিকিৎসা করতে নেমে এসছেন তার কাছেও ভারতীয় হোমিওপ্যাথি সমাজ একটা গতিশীল পথ, যার মাধ্যমে নিজের চিন্তা স্তরকে সে উন্নতি করতে পারে। আর যিনি দীর্ঘদিন প্র্যাকটিস করছেন, ভালো চিন্তা রেখে শ্রদ্ধা নিয়ে হোমিওপ্যাথি প্র্যাকটিস করছেন, তার কাছেও ভারতীয় হোমিওপ্যাথি সমাজের সেই একই মূল্য। কেন? তার নিয়মিত ভালো কথা একসঙ্গে ভালো চিন্তনশীল হোমিওপ্যাথির সঙ্গে চলতে চলতে চিন্তার স্তর তার আরো উন্নত থেকে উন্নত হবে। আমরা অনেকেই ভাবি যে আমরা যা শিখে ফেলেছি এটি সাফিসিয়েন্ট, এটা যথেষ্ট, হয়তো আমাদের রুজি রোজগারের ক্ষেত্রে অসুবিধা হয় না। কিন্তু হোমিও শাস্ত্রটা এমনই শাস্ত্র যে শাস্ত্রটা যত নির্বিচ্ছিন্ন ভাবে আমরা চর্চায় থাকবো তত আমাদের চিন্তা স্তর বাড়তে থাকবে, এর কিন্তু শেষ নেই। আর অনেক বয়স হয়ে গিয়ে তখন যদি মনে হয় আমার এত বয়স হয়ে গেলে এখন শিখে কি করবো, সেখানেও লাভ। মনে করুন তো আপনার চেম্বারে কোনো বয়স্ক আর রুগী এসে অ্যান্টিবায়োটিক চিকিৎসার জন্য, আপনি কি দেবেন না? কি হবে এই বয়সে আর চিকিৎসা করে, এইভাবে ছেড়ে দেবেন? ওইখান থেকেও তার যতখানি উন্নত করা যায়, তার মাধ্যমে যুক্তি করা যায়, তার প্রচেষ্টা করবেন না। মানে যে কোনো বয়স, যে কোনো অবস্থা থেকে ভারতীয় সমাজের কার্যক্রমে নিযুক্ত হন, তার চিন্তা স্তর ধীরে ধীরে এগিয়ে থাকে। দেখুন, এই ভারতীয় হোমিওপ্যাথি সমাজ আমাদের আর কি দিতে পারে? এইগুলো তো প্রাথমিক দিক আমি আলোচনা করলাম। ভারতীয় হোমিওপ্যাথি সমাজ কিন্তু পার্থিব কিছু জিনিস আপনাদের সরাসরি না দিলেও দুটো জিনিস দেওয়ার কিন্তু খুব চেষ্টা করে। একটা হোমিওপ্যাথি সংস্কার, হোমিওপ্যাথিতে কিভাবে নিজেকে দীর্ঘদিন আর লাগিয়ে রাখা যায়। আর 2 নম্বর, এটা আমার ব্যক্তিগতভাবে খুব মনে হয় যে সুস্থ রাখতে গেলে, নিজেকে সুস্থ থাকতে গেলে ভারতীয় হোমিওপ্যাথিক সমাজ একটা কিন্তু প্ল্যাটফর্ম। কেন কেন এই কথা আমি বললাম? কারণ দেখুন, যদি আমাদের সুস্থ থাকতে হয় তবেই তো, বা সুস্থ থাকতে পারি, আমরা নিজেদেরকে দীর্ঘদিন সুস্থ রাখতে পারি বা সুস্থ থাকি, তবেই তো আমরা পেশেন্টকে ওই সুস্থতার পথটা দেখাতে পারবো। মানে ফার্স্টে একজন চিকিৎসকের নিজেকে সুস্থ রাখা খুব জরুরি আছে। সেখানে ভারতীয় হিন্দু সমাজ কিরকম ভাবে সাহায্য করে সেই বিষয়ে আমি দু একটা কথা আপনাদের বলবো। দেখুন, সবার আগে আমাদের জানতে হবে সুস্থতা কি, তবে বুঝতে পারবো যে কিভাবে ভারতীয় হিন্দু সমাজ সেটাকে সাহায্য করে, সুস্থ রাখার জন্য সাহায্য করে। সুস্থতা সম্বন্ধে লেটেস্ট যে হুয়ের প্রতিবেদন, তাতে হু বলছে যে স্বাস্থ্য হচ্ছে স্টেট অফ কমপ্লিট ফিজিক্যাল, মেন্টাল এন্ড সোশ্যাল ওয়েলবিং and not merely absence of disease or infirmity মানে জরা। অর্থাৎ বলে যে দেখো, স্বাস্থ্য হলো এমন একটা অবস্থা, শুধুমাত্র নীরব বা জরামুক্ত থাকা তা নয়,
স্বাস্থ্য হলো শারীরিক, মানসিক ও সামাজিকভাবে ভালো থাকা। দেখুন, যে যুবকটি বা যুবতীটি দেখতে খুব হ্যান্ডসাম, কিন্তু একাধিক বিপরীত, আর যে যুবকটি দেখতে খুব হ্যান্ডসাম কিন্তু একাধিক মহিলা বান্ধবীর সঙ্গে যথেষ্ট ঘনিষ্ঠ সম্পর্কে মেলামেশা করে এবং চাহিদা পূরণ হয়ে যাওয়ার পর 36 টুকরো করে তাকে জঙ্গলে ফেলে আসে। খবর আমরা পড়লাম কিছুদিন আগে। সেই যুবকটি কি সুস্থ? একেবারেই না। সামাজিক বা মানসিকভাবে তিনি একেবারেই সুস্থ নয়। এরপরে একটা সুন্দর জিনিস যোগ করলেন। বললেন যে দেখো না, শুধু এইটুকুনি ভাবলেও হবে না। বললেন it may be also defined as a ability to adapt and manage physical, mental and social challenges throughout life. অসাধারণ সংযোজন। বললেন দেখো, স্বাস্থ্য এমন একটি অবস্থা যেটি শারীরিক, মানসিক ও সামাজিক প্রতিকূলতাকে প্রতিরোধ করার ক্ষমতা রাখে। বিষয়টির গুরুত্ব বুঝুন। শারীরিক, মানসিক ও সামাজিক প্রতিকূলতাকেও প্রতিরোধ করার ক্ষমতা রাখে। একটু বৃষ্টিতে ভিজলেন, শরীর খারাপ হয়ে গেল। এই যে শারীরিক চ্যালেঞ্জ, ফিজিক্যাল চ্যালেঞ্জ, প্রতিরোধ করার ক্ষমতা যদি না থাকে তাহলে আপনি সুস্থ নয়। একটু রাগ, দুঃখ, শোক ইত্যাদি হলেই আর শারীরিক কষ্ট তৈরি হয়ে যাচ্ছে, আপনাকে ওষুধ খেতে হচ্ছে। মানে আপনি মানসিক চ্যালেঞ্জকে নেওয়ার মতন ক্ষমতা আপনার মধ্যে তৈরি হয়নি, ফলে আপনি সুস্থ নয়। ঠিক সেরকমই আমরা যে সামাজিক জীব, ফলে স্কুল, কলেজ, অফিস, পলিটিক্যাল চিন্তা ভাবনা, সামাজিক নানা ক্ষেত্রের নানা কন্ট্রাডিকশন, প্রতি ক্ষেত্রে কন্ট্রাডিকশনের সামনে আপনাকে পড়তেই হয়। নানা ইনসাল্টিং অ্যাটিটিউড সামনাসামনি প্রত্যেকেই কম বেশি করতে হয়। সেটি কি আপনি উপেক্ষা করতে পারছেন? সেটাকে কি আপনার মনকে প্রভাবিত করছে না, শরীরকে প্রভাবিত করছে না? সেটা খেয়াল করে দেখুন। বেশ কিছুদিন আগের ঘটনা আমি বলছি একটা, যে আমি আইরিতলা থেকে, আমার বাড়ি হাওড়ায়, আইরিতলা থেকে লঞ্চে করে ফিরছি সন্ধ্যেবেলা। আর একজন বেশ লম্বা চড়া, খুব ভালো ড্রেস পরা একজন ভদ্রলোক তার লঞ্চে উঠে লঞ্চে যাচ্ছে আর সিগারেট ধরিয়ে স্মোক করছে। পাশাপাশি 2-4 জন আছেন যারা, তারা খুব অস্বস্তি ফিল করছেন। 2-1 জন মহিলাও আছেন, তারাও নাকে চাপা দেওয়ার চেষ্টা করছে। ধোঁয়ার গন্ধে আমারও অস্বস্তি হয়। আমি ভদ্রলোককে খুব ভদ্রভাবে বললাম যে দাদা, এই লঞ্চে সিগারেট খাচ্ছেন, এখানে অনেক লোক আছে, সবার অসুবিধা হচ্ছে, এখন এটা না খেলেই নয় কি? ভদ্রলোক খুব অভদ্র ভাষায় আমায় বলল, যদি আপনার অসুবিধা হয় অন্য জায়গায় গিয়ে দাঁড়ান, এই জ্ঞান দেন। আমি ওখান থেকে সরে গিয়ে একটু অন্য জায়গায় গিয়ে দাঁড়ালাম। মানে যেখানে দাঁড়ালাম সেখানে একজন ভদ্রলোক বলছেন আমাকে, দাদা আপনাকে এভাবে বললো, আপনি ওখান থেকে চলে এলেন, কিছু বললেন না? আমি ওখানেও হাসলাম, ওনার সঙ্গে কোনো কথা বলি। দেখুন, চ্যালেঞ্জেস কি করবেন, ওনার ওই বোধটাই নেই। আপনি ওই বোধটা ফিরিয়ে আনবেন, ওখানে মারামারি করে আপনার শত্রুকে ক্ষয় করবেন। এই সোশ্যাল চ্যালেঞ্জেস। আর ওই লোকটা দেখলো, কিন্তু সেও ওই সময় চুপ নিশ্চুপ থাকলো, আমাকে গিয়ে সেই স্টুডেন্টের প্রতি টাকা এই যে ফিজিক্যাল চ্যালেঞ্জেস, এই সোশ্যাল চ্যালেঞ্জেস, এগুলোকে আপনি কিভাবে ট্যাকেল করছেন? তারপরে ধরুন